আজকে আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি থেকে রকি আইল্যান্ড থেকে সান্তালিখোলা থেকে পশ্চিমবঙ্গের সবথেকে শেষ গ্রাম তোদে পর্যন্ত। আরও একটা অফবিট লোকেশন, তবে একটা নয়, এই ভিডিওতে অনেকগুলো অফবিট লোকেশন থাকবে। ডুয়ার্সের জঙ্গল সাফারি ফেলে এবারে ভুটানের বর্ডারের দিকে। চা বাগান, ঝর্ণা আর রবার গাছের বাগান দেখতে গেলে ঝালং, বিন্দু আর তার সাথে অবশ্যই রকি আইল্যান্ড। এনজেপি থেকে 3 থেকে 4 ঘন্টার দূরত্বেই পৌঁছে যাবেন এখানে। আর এর সাথে ঘুরে দেখতে পারবেন তোদে, দাবাইখোলা, পারেন সহ আরও বেশ কিছু অফবিট লোকেশন। চলুন আজকের বাইক নিয়ে বেরিয়ে পড়ি রকি আইল্যান্ড ঘুরতে। নামটা একটু বিদেশি বলে মনে হলেও এই জায়গাটা একেবারেই দেশি। শিলিগুড়ির ঘর থেকে বেরিয়ে সেবক রোডের রাস্তা, আর এই সেবক রোড বৃষ্টির পরে এত সুন্দর হয়ে যায়, দুপাশে সবুজ গাছ, মাঝখান দিয়ে রাস্তা, তো মনেই হয় যে এখানে দাঁড়িয়ে বেশ কিছু সময় কাটিয়ে নিই। কিন্তু আজকের রাস্তাটা অনেক লম্বা। এখান থেকে রকি আইল্যান্ড প্রায় 81 থেকে 82 কিলোমিটার, আর রকি আইল্যান্ড থেকে আমরা পশ্চিমবঙ্গের সবথেকে শেষ গ্রামের দিকে যাচ্ছি, টোডে। তো সেখানে পৌঁছাতে রকি আইল্যান্ড থেকে আরও 22 কিলোমিটার লাগবে। তো সকালবেলাটা যদি এত সুন্দর হয়, বাইক রাইড করার মজাই আলাদা থাকে। আর এরপর করোনেশন ব্রিজ হয়ে আমরা ডান দিক নেব। তো সোজা গেলে সিকিম, আমরা ডান দিকের রাস্তা নিয়েছি। ডান দিক দিয়ে প্রথমে চালসা পৌঁছাবো, চালসা থেকে আমরা লেফট নেব। তো আজকে সকাল সকাল মেঘ ছিল ভালোই, ভাবলাম যদি বৃষ্টি হয়, কিন্তু এখন একটু বেলা হতেই ভালোই রোদ উঠেছে, তো বৃষ্টি হওয়ার চান্স মনে হচ্ছে নেই। শান্তিতে আমরা বাইক রাইড করতে পারবো। অনেক রাইডার্সরা একের পর এক লাইন দিয়েছে। যাই হোক, আমার রাস্তাটা কিন্তু একেবারেই আলাদা। করোনেশন ব্রিজ ক্রস করে আমরা চালসার দিকে যাচ্ছি। চালসা এখান থেকে প্রায় 36 কিলোমিটার। আর এই যে রাস্তাটা না, এটা আমার ফেভারিট রাস্তা। একদম ফাঁকা রাস্তা থাকে, দুপাশে গাছ, মানে জঙ্গল, আর তার মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা। আজকের হালকা হালকা রোদ উঠেছে বলে আরও ভালো লাগছে চালাতে। বৃষ্টি হলে যদিও রাস্তাটা আরও সুন্দর লাগতো, কিন্তু চালানোটা মুশকিল হতো। তো এখান থেকে দেখুন, চালসা 17 কিলোমিটার, বিনাগুড়ি 53 কিলোমিটার, লাভা 54 কিলোমিটার, বীরপাড়া 66 কিলোমিটার। তো আমরা চালসা অবধি যাব, মানে 17 কিলোমিটার আরও রাইড করতে হবে, তারপর লেফট সাইডে রাস্তাটা নেবো। শিলিগুড়ি থেকে আমরা প্রায় 35 কিলোমিটার চলে এসেছি। এখান থেকে চালসা আরও 15 থেকে 20 কিলোমিটার রয়েছে। রাস্তায় ডাব দেখতে পেয়ে দাঁড়ালাম। তো ভাইয়া কিতনা করকে দে রে? 70 টাকা, 80 টাকা, 90 টাকা। আমাদের কলকাতার থেকেও কিন্তু এখানে ডাবের দাম অনেক বেশি। তো যাই হোক, উপায় নেই, এখান থেকে ডাবের জল খেয়ে আবার রওনা দেবো। তো এক ভাইয়া 70 वाला कर दीजिए। শিলিগুড়িতে ডাবের দাম 80 টাকা, এখানে 70 টাকা, 10 টাকার ডিসকাউন্ট। যাই হোক, এই রাস্তা থেকে এলে এই ডাবটা ট্রাই করবেন, কারণ কিছুটা সস্তায় পাওয়া যায় এখানে। এতক্ষণে আমি পৌঁছালাম মালবাজার পেরিয়ে চালসা থেকে বাঁদিক নিতে হবে। তো মালবাজার কিন্তু বেশ ভালোই কনজেস্টেড একটা জায়গা, এখানে প্রচুর ভিড় থাকে সবসময়, আর টোটোর লাইন, বাসের লাইন তো রয়েছে। সকাল থেকে অনেকক্ষণ টানা বাইক রাইড করে এখন একটু ব্রেক নিলাম। যদিও রাস্তাটা বেশ দারুণ সুন্দর, ফাঁকা রয়েছে, আর রাইড করতে বেশ দারুণ মজা লাগছে। এখান থেকে এখনও প্রায় ঘন্টা দেড়েকের রাস্তা রয়েছে। তো আমরা প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে রকি আইল্যান্ড থেকে সান্তালাখোলা, তারপর সান্তালাখোলা দেখার পরে আমরা কিন্তু আজকে যে ডেস্টিনেশন টোদের দিকে যাব। তো টোডে হচ্ছে ইন্ডিয়ার সবথেকে লাস্ট গ্রাম, ওর পরে কিন্তু ভুটানের বর্ডার শুরু হচ্ছে। তো চলুন যাওয়া যাক, এখনও অনেকটা রাস্তা বাকি রয়েছে, আর এখান থেকে পৌঁছাতে এখনও প্রায় 2 ঘন্টা সময় লাগবে। আর আমরা পৌঁছে গেছি চালসা থেকে আমাদের বাম দিক নিতে হবে। তো বাম দিকের কার্ডটা কোথায় রয়েছে সেটা আগে গিয়ে দেখে নেব। তো এই 4 মাথার মোড়, এটা থেকে বাম দিক টার্ন করতে হবে। দাদা, রকি আইল্যান্ডের রাস্তা এটাই? এই হলো রকি আইল্যান্ডের রাস্তা। চলুন যাওয়া যাক। চালসা হয়ে বাঁদিক নিয়ে যখন আমরা রকি আইল্যান্ডের রাস্তা ধরলাম, এখানে রাস্তাটা দেখুন, দারুণ সুন্দর রাস্তা। দুপাশে চায়ের বাগান রয়েছে, আর দুপাশে গাছও রয়েছে। তবে এই গাছগুলো কিন্তু সেবকের গাছ বা মেন রোডে যে গাছগুলো আমরা দেখছিলাম, এই গাছের থেকে একদমই আলাদা। আর এখানে ফিল্ডটা একেবারেই চেঞ্জ হয়ে গেল, হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই রাস্তা দিয়ে যা ভিউ পাবেন, অসাধারণ ভিউ পাবেন। তো এখান থেকে রকি আইল্যান্ড পৌঁছাতে এখনও প্রায় ঘন্টাখানেকের মতো টাইম লাগবে। শিলিগুড়ি থেকে আমরা চলে এসেছি প্রায় 66 কিলোমিটার, আর চালসার রাস্তা ক্রস করে লেফট নিয়ে আমরা যাচ্ছি রকি আইল্যান্ডের দিকে। আর মাঝখানে যেখানে দাঁড়ালাম, জায়গাটা দেখুন,
এত সুন্দর একটা টি গার্ডেন রয়েছে, আর চারিদিকে সবুজ গাছ, মাঝখানে বাইকটা পার্ক করে দিয়েছি রাস্তার মাঝখানেই। তো মেন রোড ফেলে একটু ভিতরের দিকে এসেছি, লোকেশনটা দেখে এত সুন্দর লাগলো, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই রকম টি গার্ডেনের ভিউ কিন্তু খুব কমই দেখা যায়। তো এই যে চালসা থেকে রকি আইল্যান্ড যাওয়ার যে রাস্তা রয়েছে, এই রাস্তার কিন্তু দুপাশে দারুণ সুন্দর টি গার্ডেন পাবেন। এখনও পর্যন্ত খুব বেশি চড়াই রাস্তাতে আসিনি, মানে খুব বেশি স্টিপ না, প্লেন রাস্তা, সুন্দর রাস্তা, আর রাস্তার পাশে এত সুন্দর একটা চা বাগান দেখলাম। আমি প্রায় রকি আইল্যান্ডের কাছে চলে এসেছি, আর এইখানে রাস্তাটা দেখো, দারুণ সুন্দর, দুপাশে চা বাগান, আর এই যে লাল লাল ফুল ফুটেছে না, পলাশ ফুল নয় কিন্তু এই ফুলগুলো দারুণ সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আর দুপাশে দেখো কত সুন্দর চা বাগান। তো এই রাস্তার ফিলটা কিন্তু একেবারেই আলাদা, এই গাছগুলো অন্যরকম গাছ, আর দুপাশে এই সারি সারি চা বাগান। আর রকি আইল্যান্ড পৌঁছানোর আগে ছোট্ট করে ব্রেকফাস্ট, সকালে তাড়াতাড়ি বেরিয়েছি, খাওয়ার সময় পাইনি, তাই মোমো দিয়ে শুরু করা যাক। আকাশ আজকে ভালোই রয়েছে, প্রথমে ভাবলাম যদি বৃষ্টি হয় তাহলে চাপ হয়ে যাবে, তবে পাহাড়ের আকাশের কোনো ভরসা নেই, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তো দেখা যাক, ফার্স্ট টাইম রকি আইল্যান্ড যাচ্ছি, কোনো অভিজ্ঞতা নেই, এর আগে কোনো দিন আসিনি এই রাস্তায়, তো কতটা ভালো হবে খারাপ হবে যেতে যেতে অবশ্যই শেয়ার করব। আর এইবারে রাস্তা, এতক্ষণ রাস্তা বেশ ভালোই ছিল, আর এইবারে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তার অবস্থা দেখুন, কাজ চলছে রাস্তার, তো এই রাস্তা দিয়ে যাওয়াটা বেশ ভালোই মুশকিল। নিচে রাস্তার কাজ হচ্ছে, তো আমাদের এই কাঁচা রাস্তা দিয়ে আসতে হলো, আবার গিয়ে রাস্তাটা এখানে কানেক্ট হচ্ছে। তো এতক্ষণ খুব ভালো রাস্তা দিয়ে এসেছিলাম, এইবারে রাস্তাটা কিন্তু এখানে একটু গন্ডগোলের মনে হচ্ছে, আর সামনে পুরো জঙ্গল। তো আমি এই রাস্তা ধরে সোজা এসেছি, এখানে সোজা গেলে কিন্তু সান্তালি খোলার রাস্তা পড়বে, আর ঠিক এই রাস্তার ডান দিকেই রকি আইল্যান্ডের রাস্তা। তো একটু আমার ভুল হয়ে গেছে, কারণ প্রথমবার রকি আইল্যান্ড আসছি, তো রাস্তাটা একটু গন্ডগোল হয়ে গেছিলো। যদি তোমরাও রাস্তা গন্ডগোল না করো সেই জন্য আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো আমরা চালসা হয়ে সামসির রাস্তা ধরে ডান দিক নিয়ে কিন্তু এই রাস্তায় ঢুকেছিলাম। এই রাস্তা দিয়ে সোজা গেলে সান্তালি খোলা, উপরে অনেকগুলো অফবিট লোকেশন রয়েছে, আর রকি আইল্যান্ডের ছোট্ট একটা বোর্ড এখানে দেখতে পাবে, রকি আইল্যান্ড দিস ওয়ে। তো এই রাস্তা দিয়ে গেলে কিন্তু রকি আইল্যান্ড, এই বোর্ডটা একটু বড় হলে অবশ্যই ভালো হতো, কিন্তু একটা ছোট্ট বোর্ড রয়েছে এখানে রকি আইল্যান্ড যাওয়ার জন্য। তো এই রাস্তা দিয়ে এলে এই বোর্ডটা কিন্তু অবশ্যই খেয়াল করবে। তো রকি আইল্যান্ডের বোর্ডটা একদম ছোট করে দেওয়া রয়েছে, বোঝা খুব মুশকিল, আমি অনেকটা এগিয়ে গেছিলাম। তো এই রাস্তা ধরে আমাদের রকি আইল্যান্ড যেতে হবে। রাস্তাটা কিন্তু দেখে বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে এই রাস্তা দিয়ে যেতে হবে। আর ঘড়িতে এখন বাজে এক্স্যাক্ট 12:30, আর আমি পৌঁছে গেছি রকি আইল্যান্ডে। তো এখান থেকেই রকি আইল্যান্ড শুরু, এখানেও বেশ কিছু হোমস্টে রয়েছে রাস্তার দুপাশে, বেশ সুন্দর জায়গা। আর যেটা রকি আইল্যান্ডের ফেমাস ব্রিজ, সেই ব্রিজটা হলো একদম আমার সামনে। তো এই হলো রকি আইল্যান্ডের ব্রিজ, আর নিচে রকি আইল্যান্ড। আর অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হলো, আজকে চলে এসেছি রকি আইল্যান্ডে। খুব বেশি সময় কিন্তু লাগেনি, শিলিগুড়ি থেকে কাছাকাছি, মানে আমি যতগুলো অফবিট লোকেশন ভিজিট করেছি এর আগে তার থেকে কাছাকাছি মনে হয়েছে, প্রায় 80 থেকে 82 কিলোমিটার। শিলিগুড়ি এনজেপি থেকে 85 কিলোমিটার হবে। আর এখানে সুন্দর একটা জায়গা, আর সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানের বড় বড় পাথর রয়েছে দুপাশে, তার মাঝখান দিয়ে ঝর্ণার জল বয়ে চলেছে। তো অবশ্যই বাইকটাকে এখানে পার্ক করে রেখেছি, আর এবারে আমরা নিচে যাব, নিচে গিয়ে রকি আইল্যান্ডের রকিদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। চলুন, এখান থেকে হেঁটে কিছুটা নিচে যেতে হবে, আর তারপরেই সেই ফিল। তো মেন রাস্তা থেকে কিছুটা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, তারপরেই কিন্তু সেই রকি আইল্যান্ডের ফিলটা আপনারা পেয়ে যাবেন। আর এই হলো রকি আইল্যান্ড, এখানে একটা বড় পুরানো লোহার ব্রিজ, তার নিচে বড় বড় পাথর রয়েছে, আর পাথরের পাশ দিয়ে একটা ঝর্ণা বয়ে চলেছে। আর এখানে কিন্তু ট্যুরিস্টদের কমি নেই, রকি আইল্যান্ড এতটাই ফেমাস যে শিলিগুড়ির কাছে বলেই হয়তো এত মানুষ খুব সহজেই এখানে আসতে পারেন। আর এখানকার পাথরের যে সাইজগুলো, বিশাল বড় বড় পাথর রয়েছে। আর নর্মালি আমরা শিবখোলাতেও এরকম ঝর্ণা দেখেছি, তবে শিবখোলার ঝর্ণার যে পাথরগুলো এতটা বড় বড় নয় যতটা রকি আইল্যান্ডের পাথরগুলোর সাইজ। তো এই জন্যই এই জায়গাটা স্পেশালি রকি আইল্যান্ড বলে এত বেশি বিখ্যাত।
আর রকি আইল্যান্ড এলে অবশ্যই টাওয়েল গামছা নিয়ে আসবেন, কারণ এখানে এলে চান করতে দারুণ ইচ্ছা করবে। তো এখানকার জল দেখুন, একদম কনকনে ঠান্ডা জল, যদিও একটু আগে বেশ দারুণ গরম হচ্ছিল, কিন্তু এখানে আসার পরে আর গরম একদমই মনে হচ্ছে না, দারুণ ঠান্ডা জল বইছে। তো আজকের যেহেতু আমরা এখান থেকে পেরিনের উদ্দেশ্যে যাব, ওখানে স্টে করব, তো সময় কম, এখানে স্নান করতে পারলাম না, এটা মিস হয়ে গেল। কিন্তু পরের বারে এসে এই ঝর্ণার জলে অবশ্যই স্নান করবো। আর আপনারা যদি এর আগে রকি আইল্যান্ড এসে স্নান করে গেছেন এই ঝর্ণার জলে, অবশ্যই কমেন্ট করবেন। তো অনেক দিনের প্ল্যানিং করার পরে ফাইনালি রকি আইল্যান্ড। তো এই রকি আইল্যান্ডের ফিলটা কিন্তু দারুণ সুন্দর। তবে আজকের রকি আইল্যান্ডে আমি স্টে করব না, আমি স্টে করব আপার পেরেনে। আপার পেরেনে যেতে গেলে আবার রকি আইল্যান্ড থেকে ব্যাক করতে হবে সামসিং, আবার সামসিং থেকে আপার পেরিন অবধি। তো এখানে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো অফবিট লোকেশন রয়েছে। সান্তালি খোলা রয়েছে, যেটা রকি আইল্যান্ডের উপরে, ভুল করে ওই রাস্তাতে চলে গেছিলাম। তো সেই অফবিট লোকেশনগুলো চেষ্টা করবো যতটা কভার করা যায়। তো তার আগে রকি আইল্যান্ডটা আপনাদেরকে আরেকটু ঘুরে দেখাই। আর রকি আইল্যান্ড ঘুরতে এলে অনেকের প্রশ্ন থাকে যে এখানকার বেস্ট হোটেল কোনটা, কোথায় থাকলে সব থেকে ভালো হবে। তো আজকের আমি যেহেতু রকি আইল্যান্ড থাকছি না, তো হোমস্টেটা বা হোটেলটা ঘুরিয়ে দেখাতে পারবো না, কিন্তু তাও এখানে বলে দিই, এখানে আমন্ত্রণ হোটেল যেটা রয়েছে, আমন্ত্রণ রিসর্ট লেখা রয়েছে। এই রিসর্টটা কিন্তু এখানে বেশ সুন্দর লাগলো, একদম ঝর্নার নদীর পাশেই সুন্দর একটা রিসর্ট, দূর থেকে দেখতেই পাচ্ছেন। এই রিসর্টটা থাকলে কিন্তু ভালো হবে, যদিও কন্ট্যাক্ট নাম্বার অনেক ছোটো ছোটো করে দেওয়া রয়েছে, তাও আমি স্ক্রিনে দিয়ে রাখবো। যদি আপনারা আসেন এই রিসর্টটা চেক আউট করতে পারেন। তো এটা রকি আইল্যান্ডের কিন্তু একটা ভালো রিসর্ট বলে আমার মনে হলো। বাকি এখানে আশেপাশে প্রচুর ছোটো বড়ো রিসর্ট আছে, এটা দেখে আমার বেশ ভালো মনে হলো। তো পরের বারে যদি রকি আইল্যান্ড ঘুরতে আসি, চেষ্টা করবো এই রিসর্টটাতে থাকার। এবারে আপনারা জানতে চাইবেন যে আমি কোথায় রয়েছি। আমি রকি আইল্যান্ড থেকে যাব পেরিনে, আপার পেরিন থেকে কালকের যাব তোদে। তো তোদে বেঙ্গলের তথা ইন্ডিয়ার সব থেকে লাস্ট ভিলেজ, ওর পরে কিন্তু ভুটানের বর্ডার শুরু হচ্ছে। আর এইবার রকি আইল্যান্ড থেকে আমরা পেরিনের দিকে যাব। আর তার আগে আমার বাইকে কে বসে আছে দেখুন, ভাবছি একে নিয়ে চলে যাই, চুপ করে বসে রয়েছে আমার বাইকে। দিস ইজ দ্য বেস্ট পার্ট। এইবার আমরা রকি আইল্যান্ড ক্রস করে সোজা যাচ্ছি আপার পেরিংয়ের দিকে। এখানেও কিন্তু ভালো ভালো হোমস্টে ছিল। তো যাই হোক, আমার টার্গেট ছিল যে একটু অফবিট লোকেশনে থাকবো, এটাও যদি অফবিট, তাও আপার পেরিংটা আরেকটু সুন্দর জায়গা। রকি আইল্যান্ড থেকে একটু ব্যাক করে সামসিং থেকে লেফট সাইড নিয়ে পেরিংয়ের দিকে যাচ্ছি। আর পেরিংয়ের রাস্তাটা দেখুন, একটা অদ্ভুত রকমের রাস্তা, ফাঁকা রাস্তা, কেউ কোথাও নেই, দুপাশে চা বাগান, এখানেও বড় বড় কিন্তু পাথর রয়েছে, আর এর মাঝখান দিয়ে সরু আঁকামাঁকা একটা রাস্তা। ভাই এটা যেন মনে হয় অন্য একটা দুনিয়ায় চলে এসেছি, মনে হচ্ছে আরেকটু গেলে হয়তো এলিয়ানদের সঙ্গে দেখা হয়ে যাবে, একদম ম্যাপের বাইরে। তো এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। এখানে যে গ্রুপে আসে তো আরও বেশি মজা হতো। পুরো ফাঁকা জায়গা, ধুধু করছে, কেউ কোথাও নেই, চারিদিকে সবুজ আর সবুজ। আর এই জন্য এখানে দাঁড়ালাম। এই জায়গাটা দেখো, সুন্দর চা বাগান রয়েছে, আর এখানেও জাস্ট এটাকে জাম্প করতে হবে। এখান থেকেও কিন্তু একটা সুন্দর নদী বয়ে চলেছে, আর এখান থেকে আওয়াজও শোনা যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে এখান থেকে। তো ভাবলাম এইখানে দাঁড়িয়ে এই ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক সময় কি হয়, গাড়িতে বসে থাকলে না এই ছোটো ছোটো ভিউগুলো আমরা মিস করে যাই, বাইকে থাকলে এই ভিউগুলো দারুণ এনজয় করা যায়। তো যখন বাইক নিয়ে এসেইছি, তো আপনাদেরকেও সেই সুন্দর সুন্দর ভিউগুলো একের পর এক শেয়ার করতে থাকবো। আর যে ভাইরা বাইক নিয়ে আসতে চাইছো, কীভাবে আসবে, কিন্তু পুরো ডিটেলস দেওয়া থাকলো। যারা নতুন বাইকার্স রয়েছে, যে ফার্স্ট টাইম পাহাড়ে বাইক রাইড করতে চাইছে, তাদের জন্য কিন্তু রকি আইল্যান্ড আর পেরিন তোদে কিন্তু ভালো অপশান। ফাঁকা রাস্তা রয়েছে, প্লেন রাস্তা রয়েছে, আরামসে বাইক চালাতে পারবে। এখানে খুব একটা বাইক চালানো নিয়ে রিস্ক কিন্তু নেই। গ্রামের রাস্তা ফেলে আবার হাই রোড, আর খানিকটা গেলেই তারপরে পেরিনের রাস্তা পড়বে। তো রকি আইল্যান্ড থেকে পেরেন অনেকটা দূরে রয়েছে, আর এদিকেই ঝালং বিন্দু পরপর সব এদিকেই পাবে। আর এই রাস্তাতেই গয়রি বাস রয়েছে, ঝালং বিন্দু রাস্তা একই রাস্তা। আর পেরেং এখান থেকে আর খুব বেশি দূর নয়, 4 থেকে 5 কিলোমিটার। একটা দারুণ জিনিস দেখলাম, এই ডান দিকে যে গাছগুলো তোমরা দেখছো, এই গাছগুলো অ্যাকচুয়ালি রবার গাছ। এর গায়ে গায়ে মুড়ে মুড়ে প্লাস্টিক দিয়ে মুড়ে মুড়ে রবারের যে আঠা সেগুলো বের করা হচ্ছে, এগুলো হচ্ছে রবার গাছ। আমি ফার্স্ট টাইম রবার গাছ দেখলাম। এখন আমি চালসার রাস্তা ধরে বিন্দুর দিকে যাচ্ছি। আর রাস্তায় এই জন্য আবার দাঁড়ালাম, কারণ
এখানে যে গাছটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রবার গাছ, আর এইখানে একটা লম্বা চওড়া রবার বাগান রয়েছে, প্রচুর গাছ রয়েছে। তো এই যে গাছ, এর গাছের দাগ দিয়ে কিন্তু রবারের আঠা বেরোয়, আর এই পলিথিনের নিচে ছোট ছোট বাটি বসানো হয়, সেই বাটির মধ্যে কিন্তু রবারগুলো জমা হয়। এইটা এই জন্য দেওয়া রয়েছে যাতে করে বৃষ্টির জল এলে সেই বাটির মধ্যে বৃষ্টির জলটা যাতে না পড়ে, সেই জন্য ওপর থেকে পুরো প্যাকড করা রয়েছে। আর এর ভেতর থেকে রবার গাছগুলো কাটা হবে, আর নিচে বাটি দিয়ে সেই রবারগুলো জমিয়ে রবার তৈরি করা হবে। তো ফার্স্ট টাইম এই গাছটা দেখে আমার দারুণ লাগলো। আপনারা ঝালং বা বিন্দুর পথে এই রবার গাছ দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন। তো ডুয়ার্সের রবার গাছের বাগান কিন্তু এর আগে সচরাচর দেখতে পাইনি আমি, মূর্তিতে গেছি সেখানেও ছিল না, কিন্তু এখানে এসে দেখতে পেলাম পরপর রবার গাছের বাগান। আর আপার পেরিং যাওয়ার আগে আর একটা ফেমাস জায়গা আপনাদেরকে দেখাই। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো গ্যারিবাস ভিউ পয়েন্ট। এই জায়গাটা কিন্তু অফবিট লোকেশন হিসাবে দারুণ ফেমাস। এখানে একটা ছোট্ট হোমস্টেও রয়েছে, আর এখান থেকে সবথেকে সুন্দর একটা প্যানোরামিক ভিউ পাবেন। আর এখানেও কিন্তু থাকার জায়গা রয়েছে, তো গ্যারিবাসেও যারা আসতে চান এখানেও থাকতে পারেন। তো অফবিট লোকেশনে কিন্তু কমই নেই, ডুয়ার্সে আসেন বা কালিম্পংয়ের অফবিট লোকেশনে যান, আর এখান থেকে ভিউটা দেখুন। আর এই ব্রিজ দিয়ে সোজা গেলে আমরা পেরেন পৌঁছাবো। বাঁদিকেই রয়েছে ঝালং রিভার ক্যাম্প, বেশ দারুণ সুন্দর একটা ক্যাম্প, নদীর পাশেই ফরেস্টের একটা ক্যাম্প রয়েছে, সেখানেও থাকা যায়। অনেক নাম শুনেছিলাম, কিন্তু আমার যেহেতু ডেস্টিনেশন পেরিং, তো আরেকটু গেলেই আমরা পেরিংয়ে পৌঁছে যাব। তো অলমোস্ট আমরা এসে গেছি। আর ফাইনালি 115 কিলোমিটার রাস্তা ড্রাইভ করার পরে চলে এসেছি মিয়াং হোমস্টে। তো এইটা আমাদের হোমস্টে। এখানে দেখো প্রচুর হোমস্টে রয়েছে, এটা অনেকটা উপরে। তো এই হোমস্টেটা কেন সিলেক্ট করলাম সেটা অবশ্যই আগে গিয়ে বলবো। ফাইনালি ঝালং বিন্দু ক্রস করে আপার পেরেংয়ে রয়েছি। তো আপার পেরেংয়ে থাকার উদ্দেশ্য রয়েছে সেটা কালকে সকালে অবশ্যই বলবো, কারণ আমি যেতে চলেছি তোদে, যেটা ইন্ডিয়ার সবথেকে লাস্ট গ্রাম। আর এখান থেকে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু পুরো ভুটান। তো ভুটানের বর্ডারেই হোমস্টে নিয়েছি, যেখান থেকে বসে বসে ভুটানও দেখতে পাবো। আর আমার রুমটা দেখাই, তো এই হলো আমার রুম। এখানে সোফা রয়েছে, এখানে অনেকে বসে পার্টি আড্ডাও করতে পারবেন। এখানে আরেকটা বেড রয়েছে, এখানে বাইরের বেরোনোর গেট, আর এই হলো শোবার জায়গা, ডাবল বেড, সুন্দর রুম, যদিও লাইট জ্বালানো হয়নি। আর বাথরুমটাও দেখুন। আর এখান থেকে ভুটানেরও ভিউ পাওয়া যাবে। এখন লাঞ্চ করা যদিও সময় নয়, তাও লাঞ্চ করে নেবো, তারপরে রাতের অ্যাম্বিয়েন্সটা কেমন সেটাও দেখবা। সকাল সকাল এখান থেকে সোজা টোদে। আর বেলা 4টের সময় লাঞ্চ করতে বসেছি, উপায় ছিল না। রাস্তাটা কিন্তু অনেকটাই ছিল, 115 কিলোমিটার যেভাবে চালানো। তো যাই হোক, এখানে একটা বলার জিনিস, যদি রকি আইল্যান্ড করতে হয় তাহলে রকি আইল্যান্ড থেকে সান্তালি খোলাটা ওখানে থাকতে পারেন, ওটা নিয়ার বাই হবে। আমি উল্টো রাস্তায় চলে এসেছি, কারণ আমাকে তোদে যাওয়ার ছিল, তো সেই জন্য আমি অনেকটা ঘুরে ঘুরে এসেছি। তো রকি আইল্যান্ডের নিয়ারেস্ট যে অফবিট লোকেশন সেটা হলো সান্তালি খোলা, আর তোদে যাওয়ার জন্য নিয়ার বাই লোকেশন ঝালং বিন্দু হয়ে তারপর কিন্তু আপার পেরং হয়ে তোদেতে যেতে হবে। তো এই রাস্তাটা কিন্তু একেবারেই আলাদা। তো না জানলে যেরকম হয়, অনেক ভুলভাল রাস্তা চলে গেছিলাম, অনেক ঘুরে ফিরে ফাইনালি এখানে পৌঁছেছি। হ্যাঁ, লাঞ্চই বলা ভালো, লাঞ্চ করে নিই, তারপর রাতটা কাটিয়ে সকালে কিন্তু আবার রওনা দেবো টোডের উদ্দেশ্যে। এখান থেকে টোডে প্রায় 1 ঘন্টা রাস্তা। পাহাড়ের সন্ধেবেলাটা কিন্তু দারুণ বোরিং, একা একা 6টার পর থেকে রাত কাটানো মুশকিল হয়ে যায়। দারুণ টায়ার্ড ছিলাম, এসে শুয়ে পড়েছি। আর ভিডিওসগুলো দেখতে দেখতে, এডিট করতে করতে এখন 8টা 15 বাজে, মনে হচ্ছে যেন অনেক গভীর রাত হয়ে গেছে। আমার রুম থেকে বেরিয়ে ঘন অন্ধকার, আর দূরে যে ছোট ছোট আলোগুলো দেখতে পাচ্ছি, এইটা কিন্তু পুরোটা ভুটানের মধ্যে আসে। আর এটাই লাস্ট গ্রাম এখানকার, এরপরে ভুটানের বর্ডার শুরু হচ্ছে। আজকে তাড়াতাড়ি ডিনার শেষ করে ঘুমিয়ে পড়বো। কালকের একদম আর্লি মর্নিংয়ে এখান থেকে আমরা তোদের উদ্দেশ্যে যাব। এখান থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা রয়েছে, বাইকে গেলে 1 ঘন্টাতে পৌঁছে যাব। আর তোদে হয়ে তারপরে ঝালং বিন্দু সবকটা সাইট সিন ঘুরে দেখাবো আপনাদের। আজকের এই পর্যন্তই, দারুণ টায়ার্ড। কালকের দেখা হবে, আর কালকের পর্বটা কিন্তু আলাদা ভিডিওতে আসবে, একদম মিস করবেন না। এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে কালকের এপিসোডে আপার পেরিং থেকে বিন্দু, তোদে, আর নামার সময় ঝালংয়ের রিভার সাইড ভিউ পয়েন্ট।